তো আমি আবার আমার নাম বলছি আলপনা। আমার বাড়ি মাগুরা। তো আমার বিয়ে হয়েছিল ভালো বড়লোক বাড়িতে। তো সেখানে আমি স্বামীর থেকে নিজে সুখ পেতাম না। তো সেখানে রাগারাগি ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো পরের বাড়ির লোকদের কাছে। কেননা বাসর রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া। আমার স্বামী অনেক বড়লোক হলো কি হবে, তো আমার চাহিদা মেটাতে পারতো না। আমি কখনো স্বামীর সুখ পেতাম না। তো এভাবেই তার সাথে সংসার চলতে থাকে। তো আমার সংসারে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। তো এরকম করে কি হবে, স্বামী সুখ পেতাম না। তো এভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর যে আমি স্বামী সুখই পাই না, তো এই সংসারে থেকে আর কি হবে। এরপর চলে গেলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম। তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দেওয়ার পর আবার আমি একটি পাত্রের সন্ধান করলো আমার পরিবার। তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর, স্মার্ট ছিল। তো মনে মনে ভেবেছিলাম, এখন মনে হয় আমার আগে স্বামীর মতো আর হবে না, কারণ লোকটাকে দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট। সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে। তো আমিও সেই লোকটাকে আবার বিয়ে করে নিলাম। করার পর আমি তাদের বাড়িতে গেলাম। তো রাত্রে যখন আমার বাসর ঘর, তখন তাদের পরিবারে আমাকে নিয়ে বাসর ঘরে গেল। তো আমি বাসর ঘরে গিয়ে অবাক হয়ে থাকি যে আমার প্রথম স্বামী এত বড় লোক হলো কি হবে। তো এত সুন্দর করে বাসর ঘর সাজালো। তো আমি চারপাশটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম এত সুন্দর করে কিভাবে সাজায়। তো রাত্রে যখন 12টা বাজে, তখন আমার স্বামী ঘরে আসলো। তখন আমি বিছানা থেকে নেমে পায়ে ধরে সালাম করলাম। তো সে আমাকে খাটে বসালো। তখন তিনিও আমার পাশে এসে বসলো। তো কিছু দুধ আর ফল এগুলা খেতে দিয়েছি। তো আমি তাকে খাইয়ে দিলাম। সেও আমাকে আদর করে খাইয়ে দিল। তো অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ভালোই লাগলো। গল্প শেষে আমার স্বামী আমাকে বলল, দেখো আমি খুব ক্লান্ত। তো এই কথা বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। তো আমি বিছানায় বসে বসে কাঁদতে লাগলাম। এখনো কি আমার স্বামী আগের স্বামীর মতো এই অবস্থা হবে নাকি? তো আমি কি কখনো স্বামীর সুখ পাবো না? তো বাসর রাত বলতে গেলে একটা স্মরণীয় রাত। তো এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয়। আমার হয়তো 2-2টা বিয়ে করেও আমার জীবনে সুখ হয়তো পেলাম না। তো এভাবেই আমাদের বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পর ভোর হলো। আমি শেষ হয়ে বাইরে গেলাম, গিয়ে সবাইকে নাস্তা দিলাম। তো এভাবেই সারাদিন আনন্দে আর হইচই ভাবে করলাম। তো আবার দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তো পরিবারের সবার সাথে রাতে খাবার দাবার খেলাম। জানেনই তো প্রথম প্রথম যেভাবে বলে এভাবেই চলতে হয়। রাত্রে যখন 9টা 10টা বেজে গেল, তখন আবারও আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমি রুমে গিয়ে দেখলাম আমার স্বামী শুয়ে আছে। তো আমার মনটা আনন্দে ভরে গেল। আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাবো। তো সেই আনন্দ উপভোগ করতে লাগলাম। তো আমি সেজে গুজে ঘরে বসলাম। তারপর আমি তার শরীরে হাত দিতে লাগলাম, কিন্তু সেই জন্য মোবাইল হাতে নিয়ে খুব ব্যস্ত ব্যস্ত সময় পার করছে। তো আমি হাত দেওয়ার পরে তার হাত দিয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা নামিয়ে দিল। তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার হয়তো সুখ নেই। তো প্রথম স্বামী যে অবস্থা, দ্বিতীয় স্বামীরও সেই একই অবস্থা। বাসর রাত পার করার পরে তো দ্বিতীয় রাত্রেও সে কিছুই করলো না। এ থেকেই বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা। সে সুন্দর আর লম্বা স্মার্ট হলেই কি আর হবে? তো সুন্দর হলে কি হবে, তার যন্ত্রটার অবস্থা একই। তো এভাবেই কিছুদিন থাকার পর যখন স্বামীর সুখ পাই না, মনে মনে অনেক রাগ হলো। তো এই স্বামীকেও প্রথম স্বামীর মতোই ডিভোর্স দিয়ে দিলাম। তো আবারও আমি বাড়ি চলে গেলাম। তো এবার অনেক চিন্তা ভাবনা করার পর আমি যেহেতু বড়লোক স্বামীদের বিয়ে করে বা আমার নিজের চাহিদা মেটাতে পারে, তো এখন আর কোনো বড়লোক ছেলেকে বিয়ে করব না। কোনো খেটে খাওয়া কোনো অটোওয়ালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা সেই কাজ। তো হঠাৎ আমি একদিন ঘুরতে গেলাম। ঘোরার পর এক অটোওয়ালার সঙ্গে আমার দেখা হয়। তো আমি তার অটো উঠলাম। উঠার পর অনেক গল্প গুজব করলাম। অনেক গল্প করার সুযোগে তিনি সে বলেই ফেললো যে, দেখেন আপা, আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। তখন আমি আর কি বলবো, আমি বুঝতে পারছি না। আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি কি বলবো। বড়লোক করে বিয়ে হলো, স্বামী সুখ পাইনি। যদি আমি অটোওয়ালাকে বিয়ে করি, যদি স্বামী সুখ পাই, তাহলে আমি তাই করব। আমিও কথায় কথায় বলে ফেললাম যে আমারও অনেক বড়লোক করে বিয়ে হয়েছিল, আমারও সেই একই অবস্থা। তো আমি অটোওয়ালাকে বললাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন অটোওয়ালা বলে উঠলো, কি বলছেন আপা, আপনি এত বড় লোক, আপনি আমাকে বিয়ে করবেন? আপনারে আমি কি খাওয়াবো, কিভাবে রাখবো? তখন আমি বললাম, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে পারো তাহলেই হবে। তারপর কয়েকদিন যেতে না যেতেই তো অটোওয়ালাকে আমি বিয়ে করলাম। তো প্রথম প্রথম যেদিন আমার বাসর রাত, তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
তো ওঠোলার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিল না, তাই পালিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম। কেননা আমি মনে মনে ভাবতাম যে আমার জীবনে স্বামীর সুখ, স্বামীর চাহিদা এটাই সবকিছু, আর কিছু না। তাই আমি তাকে বিয়ে করি। যেদিন আমার প্রথম বাসর রাত, তো সে যখন ঘরে ঢুকলো, তো আমার প্রথম স্বামীদের মতো তাকে সম্মান শ্রদ্ধা করলাম, পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো সে আমাকে সালাম করা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, আপনি এত বড় লোক থাকা সত্ত্বেও বিয়ে করেছেন, আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব। তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো, তো আমিও অন্যরকম একটা ফিলিংস অনুভব করতে লাগলাম। হয়তো আমার প্রথম স্বামীদের মতো সে হবে না। তো তার ছোঁয়াতে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেলাম। যখন রাত্রি গভীর হলো, সে যখন আমার শরীরের একটা একটা কাপড় খুলতে লাগলো, তো আমিও তার শরীরের একটা একটা কাপড় খুলতে লাগলাম। তো সে আমাকে অনেকক্ষণ আদর করলো, আমিও তাকে আদর করলাম। তো আদর করার পর তার সেই যন্ত্রটা দেখে আমি তখন চমকে উঠলাম, এত মোটা আর এত লম্বা কিভাবে সম্ভব। তারপরে সে যখন তার খেলা শুরু করে দিল, তখন আমি 2 ঘন্টা যাবার পর আমি তার সাথে কুলিয়ে পারছি না। তখন আমি বললাম, আপনি থামেন, আমি আর নিতে পারছি না। তো এভাবেই আমাদের রাত শেষ হয়। তো এভাবেই আমাদের দিন যেতে লাগলো। তো আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে সে ওঠোলা মানুষ, তার কাজের এত চাপ, তারপর সে শরীরে এত জোর কোথা থেকে পায় আমি বলে কিছুতেই বুঝতে পারি না। সে আমাকে রাতে 4-5 বার করে আমার সঙ্গে থাকতো। তো এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই। আর অসুস্থ হওয়ার পর আমি মনে মনে চিন্তা করলাম যে নিজের স্বামী সুখ নিতে জীবনে এত বড় ভুল করে ফেলেছি। তো আগে ভাবতাম স্বামী আমার চাহিদা মেটাতে পারে না, এখন দেখি অটোওয়ালার কাছে বিয়ে হয়ে স্বামীর চাহিদা আমি মেটাতে পারি না। তো আমি আগের স্বামীর সঙ্গে থেকে চিকিৎসা করাতাম, তাহলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না। অল্পতেই অনেকটা ভালোই থাকতাম। আজকে যে আমার অবস্থা, সে অবস্থার জন্য আমি নিজেই দায়ী। তো কাকে দোষ দিব, তাকে বলতেও পারিনি। লজ্জার কথা। এই ছিল আমার জীবনের গল্প। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রুজিনা বলতেছি আপনাদের কাছে নিজের বাস্তব জীবনের একটা ঘটনা প্রকাশ করতে চাচ্ছি। আসলেও আমাদের এখানে বিদ্যুতের প্রবলেম, আমাদের এদিকে বিদ্যুৎ থাকে না বলেই চলে। আসসালামু আলাইকুম, আমি রুজিনা বলছি আপনাদের কাছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতে আসছি। আমার জামাই ঢাকাতে চাকরি করে। তো আমাদের এদিকে বিদ্যুতের খুবই প্রবলেম, বিদ্যুৎ থাকে না বলেই চলে। তো আমার জামাই আমাকে বিকেলে ফোন দিয়ে বলছে যে আজকে আমি বাসায় আসতেছি। এই জন্য আমি খুশি হয়ে আনন্দে সাজুগুজু করে রুমে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। আমি আমার জামাই ভেবে বাসুরকে কল দিয়ে বলি, আমার দরজা খোলা, তুমি আইসা আমাকে ডাক দিও। তো কিছুক্ষণ পরে আমার বাসুর আমার রুমে আসে, আর আমি আমার জামাই ভেবে আমার বাসুরকে জড়িয়ে ধরেছি, কিস করেছি, অনেক কিছু হয়ে গেছে আমাদের মাঝে, শারীরিক সম্পর্ক সবকিছুই হয়ে গেছে। পরে হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে কল দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে আমার জামাই যদি আমাকে কল দেয় তাহলে সেটা আমি ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তখন আমি দেখি আমার বাসুর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আর আমার বাসুর আমাকে বলে, তুমি ভয় পেও না, যা হয়েছে আমাদের মতো হয়েছে, তুমি দেখেছো দেখে আমি আসছি। আর যা হয়েছে সেটা তুমি আর আমি জানি। তুমি আমাকে যেভাবে ধরছিলা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তো তুমি কিছু মনে করো না, আর তুমি ভয় পেও না, তোমার এরকম কিছু হবে না। তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমিও বুঝতে পারিনি। আমি অনেক কথা বলতে লাগি, কিন্তু আমার বাসুর কোনো কথার উত্তর দেয় না। তো এমন সময় দেখি আমার ফোন আসলো। ফোন আসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জামার ফোন থেকে আমার ফোন আসছে, যে এটা কে। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমার জামাই আমাকে বলে যে আমার আসতে আসতে এখনো 40 মিনিট লেট হবে। তো আমি কথা শেষ করে ফোন রাখতে রাখতে দেখি বিদ্যুৎ চলে আসে। আর তখন দেখতে পাই যে আমার বাসুর। আমি ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বাসুর তখন আমাকে হাত ধরে বলে, তুমি ভয় পেও না, আমি এই কথা কাউকে বলবো না। আমি বললাম, ভাইয়া যে আপনি এখানে কিভাবে আসলেন? উনি বলল, তুমি আমাকে ফোন দিয়েছিলে, এই জন্যই আমি এসেছি। তো আমি তখন আমার একটু বুঝতে বাকি রইল না যে আমার জামের কাছে ফোন দিতে গিয়ে আমার বাসুরের মোবাইলে ফোন দিয়ে দিলাম। তো তখন আমার বাসুর বলল যে তুমি ভয় পাচ্ছ কেন?
তুমি একটুকু ভয় পেও না, এই কথাগুলো তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। তুমি একটুকু ভয় পেও না। উনি আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন মানছিল না। তো আমার বাসুর তখন রুম থেকে বের হয়ে গেল। আমার রুমে বসে বসে আমি ভাবতেছি আর কান্না করতেছি। কিছুক্ষণ পরেই আমার জামাই আসলো। আসার পর আমাকে বলে যে তুমি কান্না করতেছো কেন? তখন আমি বললাম যে তুমি আসছো দীক্ষা, খুশিতে কান্না করতেছি। তো আমার স্বামীকে আমি কিছুই বুঝতে দেই নাই যে ও আসার আগে এরকম দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, ও এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমি অনেক খুশি হলাম। আর এরকম ভাবে জামাইয়ের কাছে ফোন না দিয়ে বাসুরের কাছে ফোন চলে যায়, এরকম কারো যেন না হয়। তো সবাই একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আর কিছু বলবো না। আমার স্বামী একদিন আমাকে প্রশ্ন করে যে আচ্ছা তুমি সারাক্ষণ মন মরা হয়ে থাকো কেন? আমি কি তোমার সুখ দিতে পারি না? তখন আমি বললাম হ্যাঁ, তুমি তো আমার অনেক সুখ দিতে পারো। কিন্তু কিন্তু কি আমাকে প্রশ্ন করলো। যে ভাবলাম এখন যদি আমি বিষয়টা বলি তো আমি আর সৌদি আরব যেতে পারবো না। তখন আমি কথাটা ভিতরে ভিতরে রাখি, রাইখা দিয়া তখন আমি স্বামীকে বললাম যে না না, তুমি তো আমারে যথেষ্ট পরিমাণ সুখ দাও, তোমাকে পেয়ে আমি অনেক সুখী। কারণ এই বুঝটা তাকে না দিলে তখন আমি কিছুই করতে পারবো না, যাইতেও পারবো না, জানাজানি হয়ে যাবে। তারপরে আমার স্বামীকে তলে তলে বুঝ দিয়া মনে করেন আবার বিদেশে যাওয়ার জন্য আবার বার করলাম। মনে করেন যাওয়ার 1 সপ্তাহ আগে, সবকিছু বার করার পরেই যাওয়ার 1 সপ্তাহ আগে আমার স্বামীকে আমি সবকিছু খুলে বলি যে দেখো, এটার ভিতরে তোমার কোনো দোষ নাই, দোষটা আমারই। আমি যখন 5 বছর বিদেশে ছিলাম তখন আমি এসব নিয়েই খেলামেলা করতাম, ছেলে পেলে নিয়ে। আমি 12 জাতের 12 রকমের জিনিস নিয়ে অভ্যাস। কারণ তোমাকে দিয়ে আমার কিছুই হয় না, ঠিক আছে? এতে তোমার কোনো বিন্দু পরিমাণ দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি যদি প্রথমে তোমার ঘরে আসতাম তাহলে তোমার এই জিনিসের মজা বুঝতাম। কারণ আমি তো 12 জাতের জিনিস নিয়ে অভ্যাস, ওগুলা না নিলে তো আমার ভালো লাগবে না, তোমার সংসারে আমি থাকতে পারবো না। তো চলো দুজন মিলে আমরা একটা ডিসিশন নিই। পরে আসলেও আমার স্বামী বুঝতে পারছে, ঠিকই তো বলছে, ওই টুজি মনের সুখ না পায় তো আমার সাথে সংসার করবে কিভাবে? তো আমার স্বামী হাসি মুখেই প্রথমে একটু সংকোচ করছিল, যখন বুঝালাম তখন নিজে বুঝতে পারছে যে একটা মেয়ের চাহিদা না মিটলে কিভাবে থাকবে। তো আমি তো আর চাহিদা মিটাতে পারি না, তো কিভাবে থাকবে আমার কাছে? তো এই বলে আস্তে আস্তে একটা সমাধানের পথে গেলাম। তো আমরা দুজন মিলেই ডিভোর্স দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার বিদেশ চলে যাই। যায়া আমি আগে যে কাজগুলো করতাম সেই কাজগুলাই করি, মানে ছেলে মেয়ে নিয়ে রঙ্গলীলা করতাম, শরীরে জ্বালা মিটাইতাম, যখনই মনে করতাম তখনই টাকাও পাইতাম, চাহিদাও মিটাইতাম। তো এগুলা দেখে কি গ্রামে মন বসে, সংসার করতে কি মন চায়? তাছাড়া বড় কথা হলো সংসার করতে চাইছিলাম, আসলেও ওই জিনিসটা দিয়ে আমার হইতো না, হয় না। কারণ আমি ওর সাথে সবসময় এনজয় করছি, মনের জ্বালা মিটাইছি, তো ওটা দিয়ে আমার হবে না। তো আমি সৌদি আরব আসার পরে অগরে নিয়েই আমি এনজয় করতেছি। আর এখন বিয়ের কোনো প্যারা মাথায় নিই না, কারণ যেটার জন্য আমি বিয়ে বসবো সেটাই তো আমি ভাবছি। তো আমি বিয়ে বসে কি করব? এরকম করতে করতে 6 মাস চলে যায়। চলে যাওয়ার পর হঠাৎ করে যে আচ্ছা তুমি তো মাঝখানে দেশে চলে গেছিলা, তো আবার কিসের জন্য আসছো? তো আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার কি বিয়ে শাদী হয়েছে? তো আমি সব ঘটনা ওনাকে খুলে বললাম যে হ্যাঁ আমার বিয়ে শাদী হয়েছিল। তো বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমি সংসার করতে পারি নাই। তো ওই লোক আমাকে প্রশ্ন করলো কিসের জন্য? তো আমার স্বামীর জিনিসটা অনেক ছোট ছিল, ওগুলো আমার ভালো লাগে নাই, আমার চাহিদা মেটাতে পারে নাই, তাই বিদেশ চলে আসছি। যে আমার উদ্দেশ্য হলো এটাই যে আমার যখন যৌবন বয়সে আমি 12 জাতের ছেলেদের সাথে এগুলা করেছি, তাহলে কি আমার এক ছেলে দিয়ে কি হয়? তো এগুলা কাজ আমার কেউ মেটাতে পারে না। তো আপনাদের মতো 10 জন আছে না, ওরাই আমার চাহিদা মিটিয়ে দেয়, ঠিক আছে? তো ছেলেটা বলল, কথাটা শুনে বলতেছে যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তুমি বিয়ে করবা? তোমার আপত্তি আছে কোনো যে আমাকে বিয়ে করবেন? আপনি তো জানেন যে আমি এগুলা কাজ করি এখানে। সে বলে হ্যাঁ আমি জানি, আমি যদি তোমাকে বিয়ে করে ভালো একটা জীবন দিতে পারি, ভালো রাখতে পারি, তোমার কোনো সমস্যা আছে? তো আমি চিন্তা করলাম না, যেটার জন্য আমি বিয়ে বসবো ওটা তো আমার ওর কাছে আছেই, ওরে দিয়ে তো আমার চাহিদা মিটাতেই পারবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম আচ্ছা ঠিক আছে, আপনি যদি সবকিছু মেনে আমাকে বিয়ে করতে পারেন তাহলে আমি বিয়ে বসবো। পরে বলতেছে আমি তোমার সবকিছু মেনে নিলাম, আমি তোমাকে বিয়ে করব। তারপরে আমি ওনার কাছে বিয়ে বসলাম। বিয়ে বসার পর ও আমাকে এরকম মজা দেয় যে জীবনে মনে হয় আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্রতি রাতেই আমাকে মজা দিত, অনেক মজা দিত।
তো ওরকম চাইতাম, আমি না চাইলেও তো বেশি দেওয়ার চেষ্টা করতো। তো এইভাবেই আমার সংসার ভালো চলে যায়, ভালো চলতেছে। হঠাৎ করে আমি প্রেগনেন্ট হলাম। হওয়ার পরে গর্ভে বাচ্চা আসলো। ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলছে হ্যাঁ বাচ্চা ভালোই আছে, তো মেয়ে বাচ্চা। তো আমার স্বামী শুনে অনেক খুশি হলো, কারণ ও মেয়ে সন্তান খুবই পছন্দ করে। তো আমার আপত্তি ছিল একটা ছেলের। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমার মেয়ে হলো। হওয়ার পরে আমার মেয়েটা দেখতে খুব সুন্দর হয়েছে, কারণ ভাই বাথারা দেশের ভাইরা অনেক সুন্দর, আমাদের মতো তো আর না। তো ওর মতো, ওর বাবা চেহারার মতোই হয়েছে। তো আমি এখন সংসার সুখেই কাটতেছে আমার। আমার মেয়ের বছর 4 থেকে 5 বছরে পড়ছে। তো আমার জন্য সবাই দোয়া করে। তো আমার ফ্যামিলিতে আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। তো আমার যার সাথে বিয়ে হয় তারা 3 ভাই। সবার বড় যেটা, সেটার সাথে আমার বিয়ে হয়। আর তার 2 ভাই থাকে, শ্বশুর আছে শাশুড়ি আছে। যে ফ্যামিলির ভিতরে আমার বিয়ে হয়, আমাকে নিয়ে যায় বিয়ে করে। নিয়ে যাওয়ার পরে বাসর করে যা করে স্বামী স্ত্রী যা করে তা করি। করার পরে কিছুদিন এরকম চলে, কিছুদিন যায়, যাওয়ার পরে আমার স্বামী আমায় এভাবেই খেলায়, লাগাইতে লাগাইতে একবারে যে বানাতে লেলায়। এরকম অবস্থা, 1বার না 2বার না 3-4 বার করে যায়। এরকম করে করে আমার দেবরের সাথে, কিন্তু তারপরও কোনো বাচ্চা হয় না। তো আমার শাশুড়ি একদিন বলতেছে বাচ্চা কাচ্চা না হইলে, কারণ এই বউ তো রাখা যাবে না, কারণ পাড়াপড়শিরা তো অনেক কিছু কয়, কিন্তু তার ছেলেরই কোনো দোষ আছে। তো তাদের খুব লজ্জা লাগে, কারণ আমি তো সঠিক জানি না তার ভিতরে দোষ আছে না আমার ভিতরে আছে, যার কারণে বাচ্চা হয় না। তো আমার শাশুড়ি আমার সাথে রাগারাগি করে। আমার শ্বশুর ও স্বামীও, মানে প্রথম স্বামী কিছুই বলে নাই, বলতেছে যে 2 বছর বিয়ে হয়েছে, আর কিছুদিন যাক, তারপরে হয়তো বাচ্চা হতে পারে, এরকম চিন্তা ভাবনা করতো। কিন্তু আমার শাশুড়ি সবসময় কইতো যে ওর পায়াও লক্ষ্মী, এরকম অনেক কিছুই বলতো। আমার হাতে রান্না খাইতে চাইতো না, যে এখন একটা নাতির মধ্যে খাইতে পারেনি, খায় না, যে আমার হাতে রান্না খাইবো না, অনেক কিছুই বলে। তো আমার দেবরেরা দেখে যে আমার শাশুড়ি রাগারাগি করে, খালি শুনে 2টা দেবরে, কিন্তু কি নিয়ে যে রাগারাগি হয় সেটা তারা জানে না। তো একদিন আমার বলতেছে যে বৌদি মা রাগারাগি করে কিসের জন্য। আমি বলি কিছু না, মানে তাদেরকেও বুঝতে দিই না। এরকম করে কিছুদিন যায়, যাওয়ার পরে 2 বছর শেষ হয়, 3 বছর যখন পরে, তখন একদিন আমার স্বামী বলতেছে যে মা যে কথাটা বলছে এটা তো ঠিকই। এখন তো আমি হাট বাজারে গেলে মানুষে বলে যে এত বছর বিয়ে করছো এখনো ফুলাফান হয় না, কি সমস্যা, কি কারণে হয় না, মানুষ এরকম জিজ্ঞেস করে। আমি কয়জনকে বলবো যে আমরা নেই না, কিন্তু আমাদের যে হয় না সেটা তো আর বলতে পারি না। তো মানুষরা এরকম ভাবে কথা দিয়ে বুঝাই রাখি। তো এরকম করে দিন গেলে তো আর হবে না, আমি তোমারে রাখবো না, আমার বাদ দিয়ে একটা বিয়ে করবে এগুলো বলে। তো আমি খালি চিন্তা করি আর আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমার একটা সন্তান দাও, ভরপুর সংসার আমার, যে আমি যদি বাপের বাড়ি যাই তাহলে তো আমারে বসে থেকে খাওয়াবে না। আমার বাপের বাড়ি এরকম না যে স্বামী যদি ছেড়ে দেয় বসায় রেখে আমার ফ্যামিলি খাওয়াবে, সেরকম পরিবারের মেয়েও না আমি। তখন আমি চিন্তা করি আমি কি করি কিভাবে কি করব, এরকম ভাবে চিন্তা করি আর কান্নাকাটি করি। খাওয়া দাওয়া করি না, এরকম স্বাস্থ্য ছিল, টেনশনে কান্নাকাটি করি, ঠিক মতন খাওয়া দাওয়া করি না, আমার স্বাস্থ্য অনেকটা কমে যায়, এদিকেও সমস্যা। তো বলতেছে যে আমার কোনো দিকে শান্তি নেই, যে শুইতে গেলে না বিছানায় সুখ পাই, যে হাট বাজারে গেলে মানুষের জন্য শান্তি পাই, একটা বাচ্চা দিতে পারিস না, রাতে যে একটু ঘুমাবো সেই মজাটা দিতে পারিস না। কিন্তু সে প্রতি রাতে 2বার 3বার করে আমারে লাগায়, তারপরেও এগুলা কথা বলে। তো তারপরও আমি মুখ বুঝে থাকি, সহ্য করে থাকি, কারণ এছাড়া তো আমার কোনো উপায় নেই, আমার তো কোনো উপলাগানো হয় না, আমি কি করব। এরকম করে কয়েকদিন যাওয়ার পর, মানে আমার হাজবেন্ড আবার মাইতে দিয়ে বলে তোকে রাখবই না, তুই এই বাড়ি থেকে চলে যা, এরকম করে বলতেছে। শুয়ে শুয়ে কান্তাছি আর বলতাছি এরকম করে বলো না আমারে, তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব। পরে আমার দেবর আসে, আসার পরে বলতেছে বৌদি কি হয়েছে, মানে আমার যখন গালাগালি করে মারধর করে, তখন আমার স্বামী যখন সরে যায়, তখন আমার দেবর বলতেছে বৌদি তোমার কি হয়েছে, মানে যা যা ঘটনা ঘটছে সম্পূর্ণ কথা আমি তার সাথে শেয়ার করলাম। করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে আইসো, আমার রুমে এসো, এই কথা বলতেছে। তো আমি তো জানলাম আমার বাচ্চার প্রয়োজন, উনি বলছে আমার দিয়ানা যেভাবে হোক যেমন করি হোক অস্ট্রেলিয়া গরুগুলি কিভাবে বীজ দিয়ে দেয়, এরকম করে হলো সে বাচ্চা চাই, এরকম করে বলে। তো আমার তো একটাই যে আমার বাচ্চার প্রয়োজন, বাচ্চা না থাকলে তো আমি এই সংসারে থাকতে পারবো না। যেহেতু আমার দেবর ডাকলো, আমি গেছি, যেভাবে আমি দেবর কাছে নিতে পারি। তো আমার ডাকার পরে আমি যাই, আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায় তখনই আমি যাই। তো আমার দেবর ইচ্ছা মতে এরকম করে করলো, এরকম করে তার কাছে যাই, মানে আমি আমার স্বামীকেও সময় দিই, দেবরকেও সময় দিই। তো যেভাবেই হোক আমার একটা বাচ্চার প্রয়োজন, একটা বাচ্চাও লিখতে হয়েছে, তাহলে তো আমি এই সংসারে থাকতে পারবো। আমি দুজনেই সময় দিই, হয়তো আমার স্বামীকে কম সময় দিই,
আমার দেবরকেই বেশি দেই, কারণ স্বামী দিয়ে তো আমার বাচ্চাটা হয় না। এটার লেগে আমি দেবরকে একটু বেশি সময় দিই। যদি বাচ্চা হয় আমার, আমি আমার দেবরের সাথে প্রতিদিনই এরকম করে রাখতে থাকি। সে আমাকে লাগায় এরকম করে 5-6 মাস, তারপরও বাচ্চা হয় না। তো আমার শাশুড়ি তো প্রতিদিন অশান্তি করতেই থাকে। আর আমি শাশুড়িকে বুঝিয়ে বলি যে আপনি এরকম করেন না। তো আমি চেষ্টা করতেছি যে কোনো একটা ব্যবস্থা হবে। এই কথা বলে আমি আসি, জোর করে বলি, হাতে পায়ে ধরে বলি, এরকম করে বলি, এরকম করে বলে বলে তাদেরকে রাখি। রাখার পরে তো এই দেবরকে দিয়ে আমার হয় না। না হওয়ার পর ছোট দেবর আরেকটা আছে। একদিন রাত্রে দেখে আমি ওই দেবরের রুমে যাই। যাওয়ার পরে ছোট দেবরটা দেখে, দেখার পর পরের দিন সকালে বলে, বৌদি আমি তো দেখলাম তুমি এত রাত্রে ওখানে কি করলে। আর আমি খাড়ায় একটু সব শুনলাম। তো আমি তো ভাবলাম ছোট মানুষ, কিন্তু ও যেভাবে বলতিছে আমি ভাবলাম তাহলে ওই দেখছে। এগুলো শুনছি, শোনার পরে বলতেছে যে ভাবি, যে এই ভাইয়ের কাছে অত 6 মাস থাকছেন, পোলাপান দিতে পারে নাই, আমার কাছে আসেন আমি দেব। তো এরকম করে বলে। তো আমি আর কোনো কিছু মনে করি না। আমার তো একটা বাচ্চার প্রয়োজন, বাচ্চা হলে তো আমার সংসারে থাকতে পারবো। তো আমি তার সাথেও থাকি, ছোট দেবরের সাথেও। থাকার পরে মানে দুনো দেবরই আমার সাথে থাকে। একদিন এই দেবরের সাথে থাকি, একদিন ওই দেবরের সাথে থাকি। থাকার পরে তারপরেও চেষ্টা করি যদি বাচ্চা হয়। তো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। আমাকে তো বলছি যেভাবেই হোক তারা একটা বাচ্চা চায়। তো আমি দেবর জন্য তাই যেভাবে বলে আমি তাদের কাছে যাই। এরকম করে করে ছোটটাও আমার সাথে 3 মাস থাকে। থাকার পরে ভাবি আপনি আমার সাথে যদি 3-4 বার করে থাকেন, উনি বাড়ায় থাকতে বলে, তো যত থাকবেন যদি একবার হয়। এরকম করে বলার পর আমার তো কষ্ট হয়ে যায় গা। আমার তো ওই জায়গা ব্যথাও হয়ে গেছে। তারপরেও আমি নিজে এত যে কষ্ট সহ্য করি, কষ্ট মনে করি না, কারণ আমার একটা বাচ্চার প্রয়োজন। তার বাদেও আমি সহ্য করে থাকি। তারপরে ছোট দেবরটা বলে, যেভাবেই বলে সেভাবেই 5 মাস 6 মাস 7 মাস ছোট দেবরের কাছেও থাকে, তারপরেও হয় না, তারপরেও বাচ্চা হয় না। তখন আমি বলি, না তোমাদের কি হবে না, এরকম করে বলি। বলার পর একদিনকে আমি বাহিরে গেছি, সারাক্ষণ তো বাড়ির ভিতরেই থাকি। বাড়ির ভিতর থেকে একটু বাইরে গেছি। যাওয়ার পরে পাশেই একজন ঠাকুরদা আছে। সে বলতেছে, আমার মুখ দেখে বলতেছে, কি হয়েছে তোমার, তোমার মুখটা তো শুকনা শুকনা কে, শুকনা লাগে। আমি বলি, না কোথায়, কিছুই হয় নাই। হয় না, কিছু তো একটা হয়েছে তোমার, আমার কাছে বলো, আমি যদি একটু সমাধান দিতে পারি। এই কথা বলে। তো আমি বলি না, সে হলো বাহিরের লোক, আর সেও তো বয়স্ক। তো আমি আর কিছু বলি না যে সে আমাকে কি সাহায্য করতে পারে, কারণ আমার দেবররাই পারে নাই। আর সে তো বয়স্ক মানুষ, সে কি পারবে। এই কথা বলি মনে মনে, আমি এটা ভাবি। তারপরেও বলতেছে, শুনো আমার কাছে সব কথা খুলে বলো, যে কোনো একটা উপায় বের করে দিতে পারবো আমি তোমাকে, এমনি বলে। যখন এবার বলে 2-3 বার করে বলে, তারপর আমি সবকিছু বলি যে এরকম এরকম। তখন বলতেছে যে সমস্যা নাই, এই রোগের ওষুধ আমি দেব। আমি বলছি কিভাবে দিবেন, হয় তুমি এটা টেনশন করো না। এই কথা বলার পর, আচ্ছা তুমি 2 দিন পরে আমাকে যেতে বলে। তো আমি 2 দিন পর গেছি। যাওয়ার পর সে যেখানে ঘুমাই সেখানে ছোট্ট একটা বিট আছে। তো আমার বলতেছে এখানে বসো, সাইড দিয়ে আবার কাপড় দিয়া সুন্দর করি খোলা গেট দেওয়া। তো আমাকে বসতে বলে, তো আমি বসি। তখন আমি চিন্তা করি যে বয়স্ক লোকটা আমাকে কি দিবে। তো আমার এত কিছু প্রয়োজন নাই, আমার একটা বাচ্চারই দরকার। তো সেদিন লাগালো, দেখি যে না, আমার এই দেবর গোসাইতে ওই বয়স্ক লোকই ভালো পারে। তো আমি তখন ভাবি তাহলে এবার কাজ হবে। এরকম করে আমি সেদিন থাকি। থাকার পর আমার বলতেছে যে আমার সাথে তুমি 1 সপ্তাহ থাকবা এইভাবে। তা আমার যে টাইম দেয়, আমি তো রাত্রে আসতে পারি না, কারণ রাত্রে আমি শুয়ে থাকি আমার স্বামীর পাশে। যদি আমি উঠে আসি তাহলে তো সমস্যা। তো আমি কি করি, সকালবেলা রান্না করে আমি সেভাবে সিস্টেম ভাবেই যাই যে লোকজন উঠে তাড়াতাড়ি করে চলে যায়, তখনই আমি যাই। যাওয়ার পরে তার সাথে থাকি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ভাবে চলে যায়। যাওয়ার পরে যখন 1 মাস হয়ে যায়, তখন দেখি আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব, মানে কোনো কিছু খাইতে পারি নাই। তখন মনের মধ্যে খুব একটা খুশি আসে, তাহলে যাক, তাহলে মনে হয় আমার কাজ হয়ে গেছে। তো আমার সেদিন বলতেছে, আমি তো বমি করি যাই না 2 দিন ধরে তার কাছে। তখন বলতেছে যে তুমি আসো না কিসের জন্য, যে আমার ভালো লাগে না, যে আমি কোনো কিছু খাইতে পারি না, আমার মাথা ঘুরে, বমি বমি লাগে, এরকম ভাবে বলার পরে কইতাছে, বুঝছি তো, তবুও তুমি আমার কাছে 1 সপ্তাহ আসবা, কারণ এই কিছুদিনের ভিতরে সবকিছু হয় না। এই কথা বলে। তো আমি আবার যাই। যাওয়ার পরে এভাবে থাকতে থাকতে যখন আমার 2 মাস হয়ে যায়, তখন আমি পুরোপুরি মানে আমার শরীরের পিরিয়ড বন্ধ হয়ে যায়। মাসে মাসে যেটা ক্লিয়ার হতো সেটা আর হয় না। তখন বুঝতে পারি তাহলে মনে হয়েছে। তখন আমি ফ্যামিলিকে জানাই, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে জানাই। জানানোর পরে তারা অনেক খুশি হয়।
তো খাটি নিয়ে এসে পরীক্ষা করে যে হ্যাঁ আমার গর্ভে সন্তান সন্তান আসে। তো আসার পরে তারা অনেক খুশি, কিন্তু কিভাবে হলো, কোথার থেকে হলো সেটা একবার জিজ্ঞাসা করলো না, ভাবলেও না। তাদের তো সন্তান চাই, সন্তান প্রয়োজন। তো অনেক খুশি হয়েছে, খুশি হওয়ার পর এখন আমি ওই সংসারে আছি, এরকম ভাবে দিন কাটাচ্ছি। এখন আমি ওই সংসারে খুব ভালো আছি। যদি বাচ্চাটা না থাকতো তাহলে মনে হয় আমি সুখে থাকতাম না। আমি যখন ছোট তখন আমার মা বিদেশ চলে যায় আমারে রেখে। বিদেশ যাওয়ার পরে আমার বাবা বাংলাদেশেই থাকে, আমারে নিয়ে বড় করে আমার বাবা। তখন হলো কি, আমার মা বিদেশ থেকে 10-15 বছর হয়ে যায় বাংলাদেশে আসে না, খবর নেয় না। আমার বাবা কষ্ট করে কাজকাম করে আমারে রাখে, বড় করে লালন পালন করে। মনে করেন যে আমারে লালন পালন করার পরে আপনার আমি আস্তে আস্তে বড় হই, দিন যেতে থাকে। তখন আমার বিয়ের বয়স হয়। তখন আমার মা আমার বাবাকে বলে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে না, কিছু টাকা পয়সা জোগাড় করি। তো আমার মা আমাকে এতটা ভালোবাসতো না। আমার বাবাকে বলে, তোমার মেয়ে তুমি বিয়ে দাও, আমাকে বললে কোনো লাভ নেই। এই কথা যখন বলে তখন মনে করেন যে তারা তারার মতো থাকে আর আমরা আমার মতো। তখন আমার বাবা নিজের একটা ঘোড়া ছিল আর একটু জমি আছিল, তো সেটা বিক্রি করে আমাকে বিয়ে দেয়। ছেলে একটু আমার থেকে একটু বয়স বেশি না, একটু বড়। পরে আপনার সেই ছেলের কাছে বিয়ে দেয় পরে বাসরাতের দিন সে আমার কাছে আসে, আইসা আমার কাপড় খুলে, ওর কাপড় আমি খুলি। ওরকম একজন একজনের না চিনলেও কি মনে করেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো সে আমার সাথে থাকে, থাকার পর দেখি ওই জিনিসটা একদম ছোট। আমি ভাবতাছি মানুষেরটা হয়তো এরকমই হয়, এতটুকুই হয়, একদম ছোট। আমি ভাবতাছি হয়তো মানুষের জিনিস এতটুকুই হয়। তখন সে আমার সাথে থাকলে কি কোনো ফিলিংস পাই না, মজা পাই না। মানুষের যে একটা একটা মজা, সেটা আমি পাই না। না পাইলে আমি আর কিছু তাকে বলি আমার হয় না। সে বলে তোমার না হলে আমার কিছু করার নেই। এই কারণেই কিছু করার নাই, কারণ হয়েছে যে আমি যতটুকু পারি আমি তোমাকে ততটুকু দেই, ওর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন আমি বলি, এটা কিরকম কথা বলো, এর পক্ষে তোমার বেশি দেওয়া সম্ভব না। আমি তো একটা মানুষ, আমার একটা চাহিদা আছে না? আর তোমার চাহিদা থাকলে তুমি অন্য জায়গায় যাই মিটাই নেবা, আমাকে আর বিরক্ত করো না। এই কথা বলে তারপর কয়েকদিন পার হওয়ার পরে এগুলো কথা যখন বলার পর আস্তে আস্তে দিন যায়, রাত যায়, ও ওর মতো করে ঘুমায়। আর আমি টাইনা চেঁচড়াইয়াও বুকে আনতে পারি না। দুজি বলি হাতও দেয় না। তো কিরকম জানি একটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। সারাদিন কাজ করে রোদে মাঠে কাজ করে, তো আস্তে আস্তে তো তখন ওই অন্যরকম হয়ে যাওয়ার পরে আমার যে একটা দেওর ছিল, এই দেওর করে কি আমারে পছন্দ করতো। তো আমি তো এটা ভাবিও নাই, কারণ আমি ওর ভাবি, কিন্তু সেও বলতে পারে না যে আমারে পছন্দ করে। সে আমারে কথায় আকারে ইঙ্গিতে বোঝায় যে সে আমারে পছন্দ করে। পরে একদিন আমি ওরে ধরছি, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কি বোঝাইতে চাও? তো অবশ্যই তুমি একটা কিছু বুঝাইতে চাও, হয় না? তো তুমি আমার সাথে মিথ্যা কথা বললা, যাও তুমি আর আমার সাথে কথা বলবা না। তখন আমার বলে সত্যি? আমি বলি হ্যাঁ। ক তাহলে করছে একটু কথা বলার ছিল। আমি বলি কি? তোমার একটা কথা বলতে চাই। তো আমি বলি কি? তুমি কি সত্যিই বুঝো না যে না আমি কিছু বুঝি না? হয় ভাবি একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? তো আমি বলি না, মাইন্ড করবো না, বলো। পরে আমারে বলে যে আমি তোমারে অনেক পছন্দ করি, তোমারে যখন ভাই বিয়ে করছে তখন থেকে আমি পছন্দ করি। তো কোনো সময় মুখ ফুটে বলতে পারি নাই যে তুমি আমার ভাবি। পরে কি না কি মনে করো, তাই কোনো সময় তোমারে আমি মুখ ফুটে বলি নাই। পরে বলি দেখো, তুমি এসব কথা বলবা না, আমি তোমার ভাবি হই, ঠিক আছে? তুমি এসব কি বলো না বলো, তুমি আমার সাথে কথা বলার চেষ্টাই করবা না। তখন আমার সরি বলে মাপ টাপ চায়। তখন আমি আর ওর সাথে কথা বলি না, কারণ ওই আমার দেওর হয়, তার জন্য ওর সাথে আমি কথা বলি না, আর আমি পাত্তাও দিই না। তো পাত্তা না দিলে দিন যায়, আমি আমার জামাইয়ের কাছে সময়ই পাই না। সারাদিন আমিও কাজ করি, ওও কাজ করে। তারপর তো সারাদিন কাজ করার পরে আমার মনে চায় তারে পাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য, কিন্তু সে তো তার ফিলিংসই নাই। এই যে একটা পুরুষ, সেই পুরুষত্ব বলতেই নাই, ফিলিংস নাই একবারে। মেশিনটা তো একটু ছোট, আর পুরুষত্ব একবারেই নেই। আমার সাথে থাকবে কি 2-1 মিনিটও থাকবে না, এরকম একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে মানলাম। পরে একদিন হঠাৎ করে আমার দেওয়ার গোসল করতেছে, গোসলটা নাই। তখন আমি বললাম সরো আমি পানি নিব। তখন ও বলে নেও। তখন আমি পানি নিতেছি, ও কাপড় চেঞ্জ করতেছে, একটা থয়লা দিয়া প্যান্ট খুলতেছে। হঠাৎ করে ওর তৈলাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে দেখি ওর যন্ত্রটা এত বড়, এত মোটা, আমি দেখে পুরা গ্লাস খাইছি এটার উপরে।
যে আমার জামাইটা হচ্ছে এতটুকু, আর ওটা কি লম্বা আর কি মোটা। ওই আমারে পটানোর চেষ্টা করতেছিল, আর আমি দিছি না। তখন আমি কানিকে নিয়ে চুপচাপ চলে আসি। আমি এরপর গিয়ে দেখি ওই ওর ঘরে শুয়ে রয়েছে। তো ওর শুয়ে দেখা দেখা আমি ওর ঘরে গেছি। যাওয়ার পর আমি ওরা বলতেছি যে একটা কথা বলবো তোমারে। পরে আমার বলে যে ভাবি, আপনি আমার রুমে কি লেখা, আপনি না আমার সাথে আর কথা বলবেন না? তখন আমি বলি যে দেখো, সেদিনকার কথা ভুলে যাও, সেদিনকার কথা মনে না রেখা আমি তোমার একটা কথা বলি। তখন বলে যে বলো। আমি বলি যে কি বলবো তোমাকে। তো সেই দিন তুমি আমার অফার করছিলে না। তখন আমি ওর হাতে ধরি, হাতে ধরে বলি সেই দিন তুমি আমার অফার করলে না। বলে হ্যাঁ, সেদিন আমি তোমার না বুঝা এই করছিলাম। তো মানুষ যদি কিছু বলে এই জন্য, এখন সত্যি আমি তোমার পছন্দ করি। আমার স্বামী গরিব সাধারণ একটা পরিবারে আমার বাবা মা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে আমার স্বামী খামাই রোজগার ওইটুকু দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলে না। না চলার জন্য আমি আমার স্বামী বললাম, তোমার তো ঋণ আছে, টাকা পয়সা ঋণ আছে তোমার। তুমি এভাবে বসে থাকলে, বাড়িতে বসে থাকলে কখনো ঋণ শোধ করতে পারবে না। যদি এই ঋণটা শোধ করতে না পারো, 2 দিন পরে এই ঋণের বোঝা আরো বেশি হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। তখন কিভাবে শোধ করবা? তখন পাশের এলাকার ওর একটা বন্ধু গার্মেন্টসে চাকরি করে। তখন ওকে বলল, দোস্ত তুই এত কিছু বাদ দিয়ে ভাবিকে নিয়ে ঢাকা চলে আয়, ঢাকায় চল, ওখানে গিয়ে দুজনে চাকরি করবি। যদি দুজনে চাকরি করস, তাহলে একজনের টাকাটা তোরা খাবি পড়বি, আর একজনের টাকা দিয়ে তোরা ঋণ শোধ করবি। শোধ করে দেওয়ার পরে দেখতে থাকবি আস্তে আস্তে তোরা কোনোভাবে অভাব অনটন থাকবি না। বলার পরে আমার স্বামী এসে আমাকে বলতেছে, শুনছ কি অমুকে বলতেছে এভাবে ঢাকায় যাব। তো আমার স্বামী বলতেছে তুমি কি বলো। আমি প্রথমেই বললাম যে না, ঢাকা শহরে আসলে সবাই থাকতে পারে না, আর আমরা ঢাকা যাব, আমাদের কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। 1 মাস আমরা থাকবো, কিভাবে থাকবো, কি খাবো, এটা নিয়ে ভাবলাম। পরে বলতেছে না, আমরা দুজনে যদি চাকরি করি, আমার বন্ধু বলছে, তাহলে একজনেরটা খেয়ে পড়ে আর একজনেরটা দিয়ে মনে করো আমরা আস্তে আস্তে ঋণ ধারগুলো শোধ করে ফেলবো। তো আমার স্বামীর কথাগুলো শুনে আমি বললাম, আল্লাহ বুঝি বুদ্ধি দিছে, তাহলে চলো যাই। বলে 2 মাস পরে আমি আর আমার স্বামী ঢাকায় আসলাম। তারপর একটা রুম নিলাম ভাড়া। ওই টিনের রুমে ভাড়া নিয়ে ওখানে থাকতেছি, আর আমি চাকরিতে ঢুকলাম একজন হেল্পার হিসাবে। একটা হেল্পারের বেতন আর কয় টাকা? ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। দূরে থেকে শোনা যায় ঢাকা শহরে টাকা উড়ে, আসলেও কিন্তু ঢাকায় টাকা উড়ে না। ঢাকায় টাকা উড়ে ঠিকই, যে ধরতে জানে তার জন্য, সবার জন্য কিন্তু ঢাকা শহরে টাকা উড়ে না। পরে আমি একজন হেল্পার হিসাবে ঢুকছি। ঢোকার পরে আমি চাকরি করতেছি। তখন আমার একটা বড় বস স্যার স্যার বলল, জিএম স্যার, উনি বলল কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? অফিসে আসো, আনন্দে থাকবা, রিল্যাক্সে থাকবা, তাহলে দেখবা কাজের প্রতি মন ভালো থাকলে ভালো হবে। তখন বললাম, স্যার আসলে যতটুকু বেতন পাই ততটুকু দিয়ে বাসা ভাড়া দিলে সারা মাসের খাবার হয় না, তাই না খেয়ে থেকে কি সাধারণ মানুষ কি কাজ করতে পারে? সবার শরীরে তো একটা ক্লান্তি। স্যার বলল, তুমি হেল্পার, আসলেও হেল্পারের বেতন তো কমই হয়, যদি কাজটা শিখতা, অপারেটর হইতে পারতা, তাহলে হয়তো কিছু বেতন বাড়ানো যেত। বলে স্যার বলে যে চেষ্টা করলেই কিন্তু বেতনটা বাড়ানো যায়, পারো। যখন স্যার ইশারা দিয়ে এই কথাটা বলল, যেহেতু চেষ্টা করলে বেতনটা বাড়াইতে পারো, তখন আমার মাথায় এই কথাটা আসলো, চেষ্টা করলেই বাড়াইতে পারি মানে হয়তো আমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে, যে আমি বেতনটা বাড়াইতে পারি। কি এমন ত্রুটি যে চেষ্টা করলে বেতনটা বাড়বে? তখন আমি স্যারের সাথে কথা বলি, বলতে বলতে স্যার আমার সাথে একটা ক্লোজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, ভাই বন্ধুর মতো। পরে স্যার বলতেছে, তোমাকে তো আমি বললামই যে একটু চেষ্টা করো, তাহলে বেতনটা বাড়বে, তাহলে তো আর এত কষ্ট হয় না। তখন আমি বললাম, স্যার কিভাবে? স্যার বলল, তখন কিভাবে, তোমার দরকার টাকা আর আমার দরকার তোমারে, তাহলে তুমি যদি একটু সময় দাও, একটু ফ্রি হয়ে আমার সাথে মিশো, যদি আমার বাসায় একটু যাও, মাঝে মাঝে আমাকে একটু খুশি করো, তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, আর আমার মনের আশাটাও পূরণ হবে। বলে, তোমার ভাবি না অনেকটা অসুস্থ, আমার চাহিদাগুলো তোমার ভাবি পূরণ করতে পারে না, সেই জন্যই সে কিছুদিন পর পর তার বাবার বাড়িতে যায়, বেশিরভাগই তার বাবার বাড়িতে থাকে। তো আমি তো পুরুষ মানুষ, আমার তো চাহিদা থাকবেই, কারণ আমার তো খুব কষ্ট হয়ে যায়। আর তুমি যদি আমার এই কথাটাই রাজি হও, তাহলে একটু সময় দিতা, একটু শান্তি দিতা, তখন আমিও একটু তোমার বেতনটার ব্যাপারে ভাইবা চিন্তা করে দেখতাম। তখন আমার মনে হলো স্যারের কথা শুনে, আসলে তো ঠিকই, বিবাহিত আমি, আমার স্বামী আছে, যে আমি তো অবিবাহিত নই, যে আমি কারোর সাথে একটু সময় দিলে
তো সমস্যা আছে, আমার বিয়ে শাদী হইলে সমস্যায় পড়তে পারি আমি। এরকম তো কোনো সমস্যা না। তাহলে একটু সময় দিলে কি হবে? তো একটু সময় দেই, তাতে যদি আমার সঞ্চলতা আসে, আমার বেতনটা একটু বাড়ে, তো একটু সময়, একটা ছেলে মানুষ 0.5 ঘন্টা 20 মিনিট, তাও বড় জোর 0.5 ঘন্টা, এর বেশি আর কি করা পারবে? আমি এটা সহজে পারে দেবো। 0.5 ঘন্টা এটা একটা ব্যাপার হলো? এটা বইলা আমি মনে করছি যে, এটা মনে করে আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি আপনার বাসায় যাব, তবে আমার বেতনটা বাড়াতে হবে। স্যার বলল, তুমি যদি আমার বাড়িতে আসো, আইসা গেলেই বাড়ায় দিব। বলার পরে প্রায় কয়েকদিন পর স্যারের ওয়াইফ বাড়িতে নেই। পরে স্যার অফিস থেকে যাওয়ার পথে বলল, ছুটির আগে বলতেছে, তুমি কি আসবে আমার বাড়িতে? আসলে আমার ওয়াইফ কিন্তু নাই আজকে বাড়িতে। তো আমি বললাম, ভাবি কোথায় গেছে আজকে? বলে বাড়িতে গেছে। পরে আমি স্যারের বাসায় গেলাম। স্যারের বাসা বাড়ি সবকিছু সুন্দর, অনেক দামি দামি জিনিসপত্র, দামি দামি খাবার দাবার। মানে আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে যাওয়ার পর স্যার আমাকে বলল, তুমি বসো। স্যার আমার সামনে অনেকগুলো ফলমূল নাস্তা পানি এনে দিল। আমি খাইলাম। খায়া আমি অনেকটাই খুশি। খুশি হওয়ার পর আমি বললাম, স্যার তাহলে বেশি দেরি হয়ে যাইতেছে, আমি কখন বাসায় যাব? স্যার বলল, তুমি আর আজকে সারা রাত বাসা যাওয়ার দরকার নেই। আমি বললাম, আচ্ছা স্যার ঠিক আছে, তবে আমি কি যেন ব্যথা যেন পাই না। স্যার বলল, না না, সমস্যা হবে না, তোমার ভাবি আমাকে সময় দিতে চায় না তো বেশি, তাই তোমাকে নিয়ে আসলাম। তখন স্যার বলল, তুমি বসো, আমি কাপড় চোপড়টা সাইরে আসি। এটা বলে তার রুমে চলে গেছে। আমি ফলমূল খাচ্ছি আর এদিক সেদিক দেখছি। দেখার পরে স্যার আসে। তো আমি খাওয়া দাওয়া করে স্যারের রুমে গেলাম। যাওয়ার পরে স্যার বলল, কাপড় চোপড় খুলে তোমার ভাবির এই কাপড় চোপড় গুলো পরো। ভাবির ওই কাপড় চোপড় গুলো পরলাম। তারপরে রুমে গেছি। রুমে গিয়ে স্যারে দরজা লাগাই দেয়। স্যার আমার কাছে আসে, এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তখন ভালো ভালো গল্প সল্প বললাম। তারপরে স্যার আমার কাছে বসলো, বসে আমার হাত ধরে বলতেছে, কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। তোমার ভাবি আমাকে সময় দেয় না অনেক দিন ধরে, তাই তোমার কাছে আমি সময় চাইতেছি, তুমি আমার খারাপ পাইবো না। বলে আমরা দুজনের খুব ঘনিষ্ঠ হলাম। স্যার আমার কাছাকাছি আসতেছে, আদর করতেছে, আমার শরীরের ওখানে ওখানে হাত দিতেছে। পরে সারা রাত স্যার আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পর সকালে তো আমি বিছানাতে উঠে দাঁড়াইতেই পারি না। কিভাবে আমি বাসায় যাব? আর সর্বনাশ, 12.5 ইঞ্চি। আমি আগে শুনতাম বাহিরের রাষ্ট্রের এরকম যন্ত্র থাকে, বাংলাদেশের লোকেদের যে এত বড় যন্ত্র থাকে, আমার জীবনেও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। সেদিন আমি খানে ধরে উঠবস করছি, না তো কোনোদিন লুপ করব, না তো কোনোদিন পর পুরুষের কাছে যাব। নিজের স্বামী ভালো, কত আদর যত্ন করে, কত ভালোবাসা দেয়, তারপরেও 10 মিনিট পরে কই কি সরত মনে করে যে আসলে মনে হয় শরীরটা খারাপ, দূরে সরে যায়। আর পর পুরুষেরা কোনোদিনও একটা মেয়ে মানুষের শরীরের ভালো মন্দ, কষ্ট যন্ত্রণা কোনোদিনও অনুভব করে না। তারা শুধু নিজের চাহিদাগুলো মেটানোর ধান্দায় থাকে। এই লোকটা একবারও অনুভব করলো না যে আমার এত বড় যন্ত্রটা মেয়েটার ভিতরে দিলাম, আবার বের করলাম, তাহলে 2 বার, তাহলে মেয়েটাকে ছেড়ে দেই, একটু রেস্ট করুক। কখনোই বলতো না। তাহলে এরা কি মানুষ? ওই যে কোনো স্বামী থেকে কোনো স্ত্রী, কোনো মানুষ পৃথিবীতে ভালোবাসে না। আর কোনো স্ত্রীর সাথে কোনো পরোয়া নারী স্বামীকে ভালোবাসে না, বাসতে পারে না। ওখানে ভালোবাসা থাকে না, লোভে পাপে মৃত্যু হয়। অর্থাৎ আমি লোভ করে সম্মান মানিজ্য সব হারাইছি। আপনারা এরকম লোভ করবেন না, যাতে আপনাদের মান সম্মান হারায়। আমি বেঁচেছিলাম এত বড় একটা যন্ত্র নেওয়ার পরেও আপনারা যে পয়সা থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনাদের যে কোনোদিন কোনো বিপদ হবে না, কারো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। অতএব সবাই সাবধানে থাকবেন, কখনো লোভ করবেন না, যা পাবেন তাতে সন্তুষ্ট থাকবেন। ধন্যবাদ। আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশন হয়। ও আমার বয়ফ্রেন্ড। ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম। এক পর্যায়ে মনে হয় আমরা দুজন দুজনের আত্মা। আর আমরা দুজনে কখনো কোথাও বের হইনি ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আমি কখনো ওর সাথে যাইনি। এমন করতে করতে 2 বছর হয়ে যা। 2 বছর পর একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে যে, দেখো তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, আমরা কোথাও আজ পর্যন্ত ঘুরতে যাইনি। তো আমি তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার একটা দিন সময় দাও, জাস্ট আমরা ঘুরে বেড়ায় তখন চলে আসবো। তো আমাদের এতদিনের সম্পর্ক, ওকে আমি খুব ভালো জানি, আর ও আমাকে খুব ভালো জানে। ওর কথাটা ফেলে দিয়ে কিভাবে? বাড়ি থেকে বের হওয়া তো মুশকিল। মায়ের কাছে কৈফত, বাবার কাছে কৈফত, জবাবদিহি করতে হয়। নিজেকে একটা অপরাধী মনে হয়। তবুও সেদিন ওর কথা রাখতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে
বের হয়েছি। ও আমাকে বলছে, তুমি যদি আমাকে একটা দিন সময় দাও, একটা দিন সময় না দাও, তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে, বান্ধবীর বার্থডেতে যেতেই হবে, তোমাদের না বলে তো কোনো জায়গায় যাই না। তো তখন মা আমাকে বলল, যাবি যা, সমস্যা নাই, কিন্তু সময় থাকতে চলে আসিস, তোর বাবা যেন রাগ না করে। ঠিক আছে, আমি আমার মায়ের কথা মতো বের হলাম। তো ঘোরার সময় কি আর বলে সময় আসে নাকি? ওর সাথে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, পার্কে ঘুরলাম, ফুচকা মুচকা খাইলাম। তখন ঘোরাফেরা শেষে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হইলাম। তো রেল লাইনে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। প্রায় সন্ধ্যার পর একটাই পথ। আমাদের সামনে কিছু বাজে বকাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ওরা মজা করে বাজে বাজে ধরনের কথা বলতেছিল। কেউ বলতেছিল মালটা কি খুব ভালো, দেখতে খুব সুন্দর। কেউ বলতেছিল খাইতেও খুব মজা। এরকম বিশ্রী বিশ্রী কিছু কথা বলতেছিল। তারপরে আমার বয়ফ্রেন্ডকেও বলতেছে যে একাই খাবি না আমাদেরকে বাদ দিবি। তখন তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে বলে কি বলতেছো ভাইজানটা, তোমরা তোমরা যা ভাবতেছ আমিও তার পিছে যোগ দিয়ে বলতেছি, ভাইয়া আমরা বাজে ছেলে মেয়ে না, আমাদেরকে বাজে কথা বলবেন না, আমরা ঘুরতে এসেছি, জাস্ট এটুকুই। তখন ওরা বলতেছে, হ্যাঁ ঘুরতে এসে তো যাবে, চলে যাও, কিন্তু আমাদেরকে একটু খাওয়াইয়ে যাও। এরকম কথা বলে উঠলো। একটা পর্যায়ে দেখা গেল আমার বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি করতে গিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওরা 4-5 জন, ওদের সাথে তো আর ওই একা পেরে উঠে না। আর আমি তো মেয়ে মানুষ, আমি তো কিছু করতে পারি না। তখন দেখা যাচ্ছে ওকে মেরে হাত পাও বেঁধে রাখে গাছের সাথে, তার একটু আড়ালে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সে আমার বুকে হাত দিচ্ছে, শরীরে হাত দিচ্ছে। এরকম করতে করতে দেখা যায় এক পর্যায়ে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। জামা কাপড় ছিঁড়ে যাওয়ার পরে ওরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করতেছে। কেউ হাত দিয়ে ধরে নাড়াচাড়া করছে, দাঁড়া করছে, কেউ আমার বুকে হাত দিচ্ছে, কেউ আমাকে শুয়ে রেখে কাজ করছে। একটার পর একটা ওরা 5 জন মিলে একজন উঠছে একজন নামছে, একজন উঠছে একজন নামছে, ওরকম ভাবে কাজ করলো। কাজ করার পরে একবারের কাজ ওদের শেষ। দ্বিতীয়বার ওরা আবার এরকম করলো, আবার উঠতেছে, ওরা এরকম ভাবে নামতেছে, কাজ করতেছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওটা আমার মুখে ব্যবহার করতেছে। তারপরে দ্বিতীয়বারের মতো কাজ শেষ করে যখন আমি চিৎকার চেঁচামেচি করতেছি, পারতেছি না, আমি ওদেরকে বলতেছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে ছাড়ো প্লিজ। ওরা অমানুষের মতো কাজ করতেছে। একটা কুকুর যেমন একটা মুরগি পেলে ছিঁড়ে খায়, আমার মনে হচ্ছিল ওরা এরকম ভাবে আচরণ করতেছে। কেউ আমার কথা শুনতেছিল না। দ্বিতীয়বার গেল, তো এরকম করতে করতে প্রায় শেষ রাতের দিকে তখন ওরা আমার সাথে এরকম করতেছিল, ছাড়তেছিল না। আমি এরকম ভাবে ওদেরকে রিকোয়েস্ট করতেছি, ওরা একসাথে 2 জন 2 জন করে কাজ করতেছে। তখন একটা পর্যায়ে কেউ মুখে, কেউ বুকে, কেউ নিচে, এরকম করে আমার খুব ক্লান্ত লাগে, দুর্বল হয়ে পড়লাম। ওরা কোনো আমার কথাই শুনলো না, শুনতেও চাইলো না। ওরা এরকম কুকুরের মতো কাজ করতে লাগলো। ওদের কাজ যখন শেষ হয়ে যায়, একটা সময় ফজরের আজান দেয়, দূর হয়ে যায়, তখন আমাকে ছেড়ে ওখানে ফেলে ওরা চলে যায়। আর এমন অবস্থা, আমি ওখান থেকে উঠে দাঁড়াতে পারি না। তবুও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম আমার বয়ফ্রেন্ড ওভাবেই গাছের সাথে ঝুলে আছে, খুব কান্না করতেছে। ওই তো হয় ভাবতেছে যে ওই তো নিরুপায়, কি করবে, ওই তো একা গাছের সাথে বাঁধা, তাই তো পারছিল না আমাকে হেল্প করতে। আমি তখন ওর হাতের বাঁধনগুলো খুলে দেই। খুলে দেওয়ার পরে ওই আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো আর বলল, এটা আমার জন্যই হয়েছে, যদি তোমাকে এতবার রিকোয়েস্ট না করতাম তাহলে তো এটা হতো না, এমনটি হতো না। আর ওই যখন ওর ভুলটা স্বীকার করে নিল, তখন আমার মনে হলো এটা আমার ভাগ্যে লেখা ছিল, তার জন্য এত কিছু হয়ে গেছে। আচ্ছা, ওই ঘটনা পরে একটা ছেলে একটা মেয়েকে গ্রহণ করা উচিত, কিন্তু আমার বয়ফ্রেন্ডে ও আমাকে সত্যি গ্রহণ করে নিল। আমাকে খুব ভালোবাসতো, ভালোবাসে বলেই আমাকে ছুঁড়ে ফেলে দিল না, সে আমাকে তারপরে বিয়ে করে নিল। ওর সাথে সুখের সংসার করতেছি এখন, কিন্তু সুখের সংসার করলেই কি অতীত কি বলা যায়? বলা যায় না, মানিয়ে নিতে হয়। ও মানিয়ে নিল, আমিও মানিয়ে নিলাম। ওর মধ্যে আর আমার মধ্যে যা ঘটেছে, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তার ওয়াইফকে ভালোবাসা দিয়ে রাখে, কাছে টেনে রাখে, 2 জন 2 জনের পাশাপাশি থাকতে পারে, ভালো থাকতে পারে। আরেকটা কথা বলতে চাই, যদি আমার মতো কোনো মেয়ের বয়ফ্রেন্ড থেকে থাকে, তো অবশ্যই বয়ফ্রেন্ডের সাথে কেউ আপনারা বাহিরে ঘুরতে যাবেন না। আর উপযুক্ত মেয়েরা বাইরে না যাওয়াটাই ভালো। আর বখাটে ছেলে মেয়ে আমি ছোটবেলা থেকেই
পশু পাখির দিকে অনেক পাগল ছিলাম। আর আমি ছাগল পালতাম, কারণ আমার নানি ছাগল পালতো। তো একটা ছাগলের বাচ্চা হয়, সেই বাচ্চাটা আমার অনেক পছন্দ হয়। এরপরে আমি ছাগল পালা শুরু করি। তো কথায় বলে না, ছাগল পালে পাগলে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ছোটবেলা থেকে এই বাচ্চাটাকে, মানে নিজের সন্তানকেও এভাবে আদর যত্ন দিয়ে পালে না। তো আমি এতটুক স্নেহ দিয়ে আমি ওই ছাগলের বাচ্চাটাকে পালতাম। শিকারী হয়ে গেছিল। তো ওকে যদি আমি সুনু করে ডাকতাম, ও যেখানে থাকুক না কেন আমার ডাকে সারা দিত, চলে আসতো। ছোটবেলা থেকেই আমি যদি কোনো জায়গায় বসতাম, তো আমাকে দেখে চলে আসতো, আমার কোলে বসতো। বলে না, একটা পশুকে কি একটা পাখিকে যদি আপনি পোষ মানান, তো অনেক ভালো পোষ মানে। ওই ছাগলটাও আমার পোষ মানতো। তো ওর জন্যে আমি সবসময় নরম ঘাস নিয়ে আসতাম, আর আমি ওকে সবসময় আদর করতাম। তো দেখা যাচ্ছে যে কখনো ধান খেতের আল থেকে ঘাস কাটতে নিয়ে আসতাম, কখনো দেখা যাচ্ছে যে যে জায়গায় ভালো ঘাসটা কাটতো সেখান থেকে আমি নিয়ে আসতাম। দেখা যাচ্ছে আমি স্কুলে যাইতাম, যাওয়ার পথেও আমার একটা গাছ পছন্দ হয়েছে, তো দেখা যাচ্ছে গাছটা সুন্দর হয়েছে, আসার পথে আমি গাছটা চিড়ে বেগে করে নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ছাগলে খাওয়াতাম। কতটুকু তাকে আমি আদর করতাম। তো একদিন আমার বন্ধুর দিন ছিল শুক্রবার। তো শুক্রবারে আমি বলি যে ওর জন্য কটা ঘাস কেটে এনে রাখি। দেখা যাচ্ছে যে বেশি করে ঘাস কেটে নিয়ে আসলে ও 2-3 দিন খেতে পারবে। তো আমি একটা বস্তা নিয়ে, কাঁচি নিয়ে ক্ষেতের দিকে যাই ঘাস কাটতে। ক্ষেতের দিকে যাই যখন ঘাস কাটার জন্য, তো দেখলাম যে ঘুরে ঘুরে কোন জায়গায় ভালো ঘাস আছে, ভালো ঘাস যেখানে আছে আমি সেখানে যাই। তো এরপরে আমি পাট ক্ষেতের দিকে যাই। পাট ক্ষেতের মাঝখান দিয়ে একটা আলি আছে, আলির মাঝখানে দেখি অনেক সুন্দর দুবরা গাছ। তো দেখলাম যে বড় বড় ঘাস হয়েছে। তো আমি ভাবলাম ওটা খাইতে নিয়ে নিয়ে যাই। তারা পাট বুনছে, ঘাস তো আর বুনে নাই। ঘাস কাটলে তার সমস্যা নাই, কিন্তু ওখানে যে ঘাস কাটলে সমস্যা হবে সেটা তো আর আমি জানি না, জানতাম না বিধায় তো আমি গাছগুলা কাটলাম। ঘাস কাটা আমার শেষের দিকে। তো আমি বস্তায় ভরলাম, অনেকগুলা ঘাস কাটলাম, 1 বস্তা ঘাস। ঘাস কাটার পরে বস্তার ভরার পর ওই জমির যে মালিক, যার পাট ক্ষেত, আসার পরে সে চিল্লাইতেছে, কে পাট খেতে, কে পাট খেতে। তো পরে উনি তো আমার বাবার বয়সী। তো বললাম, আঙ্কেল আমি। তো বলে, আমি খেয়ে তুমি পাট ক্ষেতের ভিতরে কি করো? তো আসলে আমি তো ঘাস কাটতে আইছিলাম। তো বলে, তুমি ঘাস কেন কাটলি? সেটা তোমার ভুল হয়েছে, তোমাকে আমি শাস্তি দিব। তখন আমি বললাম, আঙ্কেল আপনি পাট বুনছেন, ঘাস তো আর বুনেন নাই। আপনি যদি ঘাস বুনতেন তা না বুঝতাম যে না, ঘাস বুনছে, কাটা যাবে না। সে বলল, আমার জমিতে কেউ যদি একটা পাতাও নিতে চায় তাও নিতে পারবে না। তুমি 1 বস্তা ঘাস কাটছো, তুমি আমার কত বড় ক্ষতি করছো তুমি কি জানো? এটার ক্ষতিপূরণ দিয়ে যাও। পরে বললাম, দেখেন যখন কাইটে ফেলাইছি, তো আপনি গাছটি রাইখা দেন, আমাকে যদি না দেন তো আমার সমস্যা নেই। পরে বলে, আমি গাছ দিয়ে কি করব? যেটা তুমি কেটে ফেলেছো সেটা দিয়ে আমি কি করব? তাহলে আমি কি করতে পারি? আমি কিভাবে ক্ষতিপূরণ দিব? সে বলল, ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনেক কিছুই আছে তোমার কাছে, তুমি যদি চাও। তো আমি বললাম, আমার কাছে কি আছে? একটা বস্তা আর একটা কাঁচি ছাড়া কিছুই নেই। তো সে বলে, বস্তাটাই কাজে আসবে। তো আমি বললাম, বস্তায় কাজে আসবে মানে কি বলেন আপনি? তো সে আমাকে প্রস্তাব দেয়, তাহলে যদি আমি 5-7 মিনিট সময় দিই তাহলেই হবে। তো আমি বললাম, দেখেন আমি কিন্তু চোর না, এমন কিছু চুরি করি নাই তার জন্য আপনি এত বড় শাস্তি আমাকে দিবেন। আসলেও আমি ঘাস কাটছি না জেনে, যদি জানতাম। তো যাই হোক, আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন, না আমি তোমাকে ক্ষমা করব না। পরে সে আমার সাথে অনেক রাগারাগি করে, খারাপ ব্যবহার করতেছে, যে ঘাস ক্ষেতের ভিতরে তুমি পাট ক্ষেতের মধ্যে এসে ঘাস কাটতেছ, তোমার এখন গাছের সাথে বাইন্দা রাখবো, তোমাকে এটা করবো সেটা করবো, পোলা পান্ডাই খানমু, মানে আমাকে নানান রকমের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তখন আমি কি করবো বুঝতেই পারতেছি না। আমি তো ভুল করে ফেলছি, মানে আমি তার জমিনে তার ক্ষেতে ঘাস কেটে ফেলছি, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। তো আসলে সে যে আমার সাথে এটা করবে এটা তো মেনে নেওয়া যায় না। পরে আমি না করলাম, না করার পরে সে বলে না, ওখানে 2-3টা পোলাপানকে সে ফোন দেয়, একটা মেয়ে আছে, তারা আয় 2-3 জন মিললে ওকে সাহায্য করি। তখন আমি ভয়ে কি করব বুঝতেই পারতেছি না। তখন আমি বললাম, দেখেন আঙ্কেল, যেটা হওয়ার হয়ে গেছে, আপনি কাউকে ফোন দেওয়ার দরকার নেই, ফোন দিতে হবে না, আপনি যেটা বলতেছেন সেটাই আমি রাজি। তো সে বলতেছে, ওখানে আর কই আর যাবা, চলো আমার খেতে যাই, ভিতরে যাই, পাট ক্ষেতের ভিতরে। তো আমি বলতেছি, আঙ্কেল আজকে না। তখন সে বলতেছে, না এগুলা কাজ বাকি হয় না। তো বলে, আমি কিন্তু আবার পোলাপানকে ফোন দিলাম। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রাজি হলাম। হয়তো ভাবলাম 5-7 মিনিটের ব্যাপার, 5-7 মিনিটের ব্যাপার, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আসলেও সমস্যাটা অন্য জায়গায়। আমি যখন তার সাথে পাট ক্ষেতের ভিতরে গেলাম, কিছুটা পাট ভেঙে আমরা বিছানাও করলাম, সবকিছু যখন রেডি, কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। যখন তার নিজের লুঙ্গিটা খুলে ফেললো, আমি পুরো অবাক। একটা মানুষের সর্বনিম্ন 8 ইঞ্চি 9 ইঞ্চি, ওনার ঠা 10-11 ইঞ্চির উপরে ছিল, আর এত মোটা ছিল
লোকটা যেমন দেখতে খালো তার জিনিসটাও খালো। আর আমি এত বড় জিনিস কখনো দেখি নাই। দেখার পরেই তো ভয় পেয়ে গেলাম যে এটা কি। তো আমি বললাম, আঙ্কেল আপনি অন্য কিছু করেন না, যে আমি 5-7 মিনিট সময় আপনাকে দিচ্ছি, আপনি এমন কিছু করেন না। পরে বলতেছে, তো মজাই তো ওই জায়গায় যদি না পাই তো তোমারে দিয়ে অন্য জায়গায় দিয়ে আমি কি করব। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো অনেক ভয় করতেছে। বলে, না সমস্যা নাই, কিছু হবে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিব। যখন এভাবে বলতেছে 2 থেকে 3 মিনিট সময় নিবে, তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিটের উপরে সময় নিন না। কিন্তু 2-3 মিনিট কি, উনি যখন আমার কাছে আসে তখন 40 মিনিটের উপরে হয়ে যায়, তারপরেও কিছু হয় না। আর এত বড় জিনিস আমার তো কখনোই মেনটেন করা সম্ভব না, আমি পারতাছি না। তারপরও আমি কান্নাকাটি করতেছি, আমাকে ছাড়েন আপনি। তবু উনি আমাকে ছাড়ে না, কি করব। এই কথা বলছি, সে বলতে, আচ্ছা ঠিক আছে, প্রস্তাব করে আসো। এই কথার পরে আমি ঘাস ক্ষেত থেকে দৌড় মেরে পলাইছি, পাট ক্ষেতের বের হয়ে। আমার পাট ক্ষেতে বস্তা কাঁচি, সেই সব পাট ক্ষেতের ভিতরেই। এই অবস্থায় আমি আমার জীবনটাকে নিয়ে চলে আসি। আসার পরে বাড়িতে চলে আসার পরে মা বলতেছে, তোর শরীর মাটি কেন, তোর কি হয়েছে। আমি কিছুই বলি না, কারণ মার কাছে কি বলবো, মা তো মাই। এসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে না, এটার জন্যই আমি মাকে কিছু বলি না। কিন্তু পরে মা আমার অবস্থা দেখে সন্দেহ করে, তো মা আমার কাছে জানতে চায়, কিন্তু আমি মাকে বলি না। তো মাকে যে বিষয়টা বলতে পারলাম না, আজকে আপনাদেরকে সেই বিষয়টা বলতেছি। কেন জানেন, আসলেও মেয়ে মানুষ বিদায় আমরা পদে পদে বিপদ। একটা মেয়ে মানুষের যখন উপযুক্ত বয়স হয় তখন নানান মানুষ নানানভাবে পিছনে পড়ে। আর একটা মেয়ে মানুষের সব থেকে বড় সম্বল হলো তার ইজ্জত। সেই ইজ্জতটা যদি হারিয়ে যায় তাহলে তার কিছুই থাকে না। তো আমার জীবনেও আমার ইজ্জত হারিয়ে গেছে, তো আমার জীবনেও আমার কিছু নেই। আজকে যদি আমি তার সাথে সঙ্গ না দিতাম, আমি যদি ভয় না পেতাম, সাহস দেখাতাম যে আপনার যা ইচ্ছা তাই করেন, তো আমি ভুল করছি এগুলো যদি বলতাম, তাহলে আমার সাথে এত বড় ঘটনাটা ঘটতো না। আমি ভয়ের ঠেলাই তার কাছে গেছি নিজের ইচ্ছাকৃতভাবে। সবকিছু দেখার পরও আমি রাজি হয়েছি। যদি রাজি না হতাম তাহলে তো আর সে জোর করে এত কিছু করতে পারতো না। তো কিছু কিছু ভুলের কারণে সারা জীবন খেসারত দিতে হয়। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা কেউ করবেন না। আর দ্বিতীয়ত কথা হলো, সামান্য কিছু ছোটখাটো বিষয়ে আপনারা ভয় পাবেন না, মনে সাহস রাখবেন, সাহস রেখে চলবেন, তাহলে কোনো জায়গায় কেউ টেকাতে পারবে না। তো আমার গল্পটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমার নাম লিয়া, আমি যশোরের মেয়ে। পারিবারিকভাবে আমাদের 2 ফ্যামিলির সাথে বিয়ে হওয়ার পরে এই ফ্যামিলিতে ছেলেরা, এক বাবার এক ছেলে আর 2 মেয়ে। যাই হোক, তার সাথে আমার বিয়ে হওয়ার পরে শাশুড়ি নেই, শাশুড়ি অনেক আগে মারা যায়। ননাস, ওনাদেরও বিয়ে হয় আগে, তারপরে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন পরে লক্ষ্য করি আমার শ্বশুরটা একটা সুবিধার না, নেশা পান করতো। সংসারের যে একটা কিয়াল ওইসব তার ছিল না, বাধা সদাই করতো না, নিজে অগুছানো ছিল, নেশা করতো। তো সবসময় এইসব খারাপ নেশাতেই থাকতো। তো আমার হাজবেন্ড আরো ভালোই ছিল, কর্মজীবী ছিল, এক পদে ভালোই ছিল, খারাপ না। তো এরকম সংসার করতে করতে অনেকদিন পর আমার হাজবেন্ড চিন্তা করলো, বাবা তো কিছু করে না, যাই আছে একটু বাড়ানোর চেষ্টা করি। তো ওর সমবয়সী যারা বন্ধু বান্ধব আছে আর বাহিরে থাকে, বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে হুট করে। তো অনেকদিন হয়ে গেল, 1.5 বছরের মতো হয়ে গেল। আমাদের সংসার জীবনে আস্তে আস্তে ভালোই চলছিল। শ্বশুর যেমনই হোক না কেন, আমার হাজবেন্ড তো ভালো, তো ভালোই ভাবে চলছিল। আমার শ্বশুরটা আসতো, খাওয়া দাওয়া করতো, চলে যেত। আমার হাজবেন্ডের একটা দোকান ছিল, ওটাকে মুদির দোকান বলে, সে ব্যবসা করতো। তো ওরকম যখন কিছু চিন্তা ভাবনা করলো যে সে বাহিরে যাবে, তো কিছু টাকা জোগাড় করে সে বাহিরে চলে গেল। তো করার পরে হুট করে একদিন ভিসা পাসপোর্ট হয়। তারপর আমার হাজবেন্ড বাহিরে চলে যায়। যাওয়ার পরে আমার শ্বশুর তো আগের থেকেই সংসারের প্রতি কোনো খেয়াল ছিল না। তো আস্তে আস্তে দেখি তার খেয়াল বাইরে গেল, যে কি লাগবে না লাগবে। আমি ভাবতাম হয়তো আগে ছেলে ছিল, তাই হয়তো সংসারের প্রতি আগ্রহ ছিল না। এখন তো আমি বাড়িতে একা, হয়তো আমার শ্বশুরে খেয়াল করে, বাবার মতো খোঁজখবর নেই। যেহেতু আমার হাজবেন্ড নেই, তো সে আমার খেয়াল নিত। এভাবেই যাই বলতাম বাবা নিয়ে আসতো বাজার থেকে, বা আমি যেটা চাইতাম সে আনার চেষ্টা করতো। এইভাবে কয়েকদিন যেতে তো আমার শ্বশুর আমার কাছে আসার চেষ্টা করে, কথা বলে, অন্যরকম হয়ে যায়। বাড়িতে বেশিরভাগ সময় দিত,
আর আগে সবসময় বাইরে পড়ে থাকতো। তো কিছুদিন হলো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমার শ্বশুর বাড়িতে সময় দেয় বেশি। পরে একদিন আমি গোসলখানায় গোসল করতেছি, টিন দিয়ে বেড়াতো, টিনের আবার ফুটা মোটা ছিল। তো আমার শ্বশুর যেভাবেই হোক এদিকে আমার দেখছে একটা মহিলা কিভাবে গোসল করে। তো আমি গোসলখানায়, গায়ে কোনো রকম কাপড় চোপড় ছিল, কিন্তু যেটা থাকা না থাকা সমান এরকম ভাবে ছিল। তো আমি তো জানি আমার শ্বশুর বাড়িতে নাই। তো শ্বশুর বাড়িতে ঢুকে হুট করে এভাবে দেখে ফেলাইছে। তো আমি আবার খেয়াল করলাম কখন চোখটা একটু ঘুরে গেছে, ঘোরার পরে আমার চোখ চলে গেছে টিনের যে। তো আমি জানি ওইটা আমার শ্বশুর ছাড়া কেউ না, আমি বুঝতে পারছি। তো আমি যখন এদিকে তাকাইলাম, তো আমার শ্বশুর একটু আড়াল হয়ে গেল। তখনই আমার ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হলো, যে হায় রে, শ্বশুর আমাকে দেখে ফেললো, একটা লজ্জা। আর শ্বশুর কেন কুচকে দিল, এটা ভেবে আমার খারাপ লাগতেছে, ভিতরে ভিতরে সংকোচ লাগতেছে। তো এভাবেই রান্না বান্না করি, বাবা বলে তারা খাবার দেয়, খাবার দিয়ে আসি, বাড়ির কাজ কাম করি। তো বাজার কি লাগে না লাগে আইনা দেয়। এমন ভাবে যাইতে আমার শ্বশুর কেমন জানি আমার সাথে একটু ঘেঁষাঘেঁষির চেষ্টা করে, আমার কাছে আসার চেষ্টা করে। তো একদিন শুয়েছি, আকাশে মেঘ ডাকতেছে, বজ্রপাত হইতেছে। তো আমার শ্বশুর কি করলো, তার রুম থেকে দৌড়িয়ে আমার রুমে আসলো। আয়সা কয়, আমার তো একটু ভয় ভয় লাগতেছে, আমি কি তোমার রুমে একটু কিছুক্ষণ থাকতে পারি? তো আমি ভাবলাম মুরব্বী মানুষ হয়তো ভয় পাইতেছে, আমার বাবা যে হইতো, আমি তো থারে অন্য মনে ডাকলাম। তো সে বসলো, বসার কিছুক্ষণ হলে সে আমাকে বলতেছে, আমি কি একটু শুয়ে থাকি? তখন আমি বললাম, হ্যাঁ বাবা শুয়ে থাকেন। আমার এখন তুমিও শো। আমি কই না, আমি বসে থাকি, আপনি শুয়ে থাকেন। তো উনি শুয়ে আমার হাতটা টান দিয়ে ধরলো। দরজা তো দেওয়া, বাহিরে বৃষ্টি, কারো খবর নেই। তো আব্বা আমার হাত টান দিল, শ্বশুর আমার হাত টান দিয়ে তার কাছে নিল, বলতেছে আমার পাশে শুয়ে থাকো না, সমস্যা কি? সমস্যা হবে না, শুয়ে থাকো। তো আমি বললাম, না আব্বা, আমি শুনে আপনি শুয়ে থাকেন। তো পুরুষ মানুষ হাতে ধরলে অনেক শক্তি কাটাইতেছে, তো সে যে বয়স্ক লোক এমন মনে হয় না। তো এরকম বিহেভ করতেছে আমার সাথে। তো আমার হাত ধরে টেনে টেনে কইতাছে, শুও না, সমস্যা কি, শুয়ে করো। আমি বলি, না বাবা আমি শুবো না। পরে বলতেছে, আচ্ছা আমি বয়ে থাকি, তুমি শুয়ে থাকো, তোমার কষ্ট হইতাছে। পরে অনেকক্ষণই সেদিন বৃষ্টি হলো, তাই উনি যখন এটা পড়ছে, তাই আমি একটু শুয়ে থাকি। তো আমি আবার শুইলাম, শোয়ার পরে আমার শ্বশুর আমার পা টিপতেছে। তখন আমি বলি, হ্যাঁ বাবা আপনি কি করতেছেন? আপনি শুয়েন, আপনার পা আমি টিপে দিই বলছি। উনি বলে, না আমি টিপে দিতেছি। তখন আমি বলতাছি, আমার হাত পাও ব্যথা হয় নাই যে আপনি টিপে দিবেন। তো আমার ভিতরে ভিতরে অনেক খারাপ লাগছে, সেটা আমি জানি। তো এরকম করতেছে। তো আমি বলি, বাবা আমি আপনার হাত পাও টিপে দিই। তো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টিপে দিবা, তুমি টিপে দাও। তো সে আবার শুইলো, শোয়ার পরে আমি তার হাত পা টিপে দিতেছি, পা টিপে দিতেছি। তো উনি বলে শুধু, আর একটু উপর দিকে যাও, আর একটু উপর দিকে যাও। তো এমন করতে করতে আমি হাত পা উপর দিকে টিপতে থাকি। তা উনি আমার হাতটা নিয়ে ওনার মুখের কাছে নিয়ে যায়। তো নিয়ে আমার হাতটা জানি তার মুখের কাছে নিয়ে স্পর্শ করে, আমার মুখের কাছে নিয়ে তাকে স্পর্শ করতে বলে, মানে কিরকম একটা পরশ নেই। তো যাই হোক, আমার খারাপ লাগতেছিল। তো এই অবস্থায় আমার কি করা উচিত? তো সেদিন বললাম যে, বাবা আপনি এখন চলে যান, বৃষ্টি একটু কম কম, না হলে আপনি এখানে শুয়েন, আমি উপরে দিয়ে শুই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে আমার শ্বশুর বলে, তুমি না কেমন জানি হয়ে গেছো। তো আমি বলি, আমি কিরকম হয়েছি, আমি তো এরকমই। তো এভাবে সেদিন চলে গেল। তারপরে আরেকদিন, তো কদিন ভালোই চলতেছে, খাওয়া দাওয়া, মানে উনার নজর ভঙ্গি আমার দিকে বাইরেই চলতেছে, উনার দৃষ্টি চাওয়া কিরকম জানি একটা। তো আমার নিজের কাছে খুবই খারাপ লাগতো যে এটা শ্বশুর না জানোয়ার, আমার এরকম মনে হইতেছে। তারপরে রুম থেকে চলে গেল। তারপর আরেকদিন হুট করে আমি বারিন্দায় বসাই, সেখান থেকে ডাক দিয়ে মানে বাজার নিয়ে আসছে। তখন আমি ঘরে আসলাম, বাজারগুলো ঘরে রাখতেছি, এগুলা এগুলা বলেই সে ঘরে ঢুকছে। তো আমি তো আগে বারান্দায় বসেছিলাম, রুম খুলে দিলাম। তো আমি আগে আগে আসলাম দরজা খুলে দিয়া। তো আমার শ্বশুর আমার পিছন পিছন রুমের ভিতরে আসলো, আয়সা দরজাটা আটকাই দিয়া আমরা জোর করে দস্তাদস্তি করে, যাই হোক আমার সাথে শারীরিক মেলামেশা করে। এখন আমি কি করব? হাসি নিমো না বেশি কামু, আমি বুঝতে পারতাছি না যে আমার সাথে এরকমটা কেন হলো। তো আমার হাজবেন্ডের আমি ফোন দিয়ে বলি, বাবা তো আমার সাথে উনি কিরকম কিরকম জানি করে। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি আমার সাথে যে ওরকম কিছু হয়েছে গোপন রাখি, কারণ শরম তো, সে তো বাহিরে থাকে, কাজ কাম করে, হয়তো যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। তো আমি তার কাছে সেই জিনিসটা বলি না। না বলার পর তার অন্যভাবে আমি অনেক কিছু বুঝাইছি, যে আমার কাছে আসার চেষ্টা করে আমাকে অন্যরকম ভাবে। তো এরকম ভাবে তাকে বুঝাই। তো বেশ কিছুদিন পরে হুট করে সে বাড়িতে চলে আসে। আসার পরে সে যে এইভাবে থাকায়, তাকানোর দৃষ্টিভঙ্গি এখনো এইভাবেই আছে। তো আমার হাজবেন্ড যখন বাজারে যাইতো, তো সে এইভাবেই তাকাইতো। পরে আমি তার সাথে নালিশ করি যে, দেখো বাবা আমার সাথে এই করে। পরে সে সালিশ ডাকে,
বাবার বিচারে কি সন্তান করতে পারে? কোন ছেলে শালিশ ডাকে, গ্রামের যে মাতবর আছে তাদের ডাকে, ডাকার পরে শ্বশুর আমি দুইজন দুই পাশে, আমার হাজবেন্ড, তো সবাই বসলো। বসার পরে আমার শ্বশুর বলতেছে, আমি যখন এগুলো বললাম, আমার শ্বশুর বলতেছে, আরে কি বলেন এইসব? আমার ছেলে যাওয়ার পরে তো বৌমাই আমার রুমে আইছে। আমার রুমে আইসা মানে অন্যরকম ভাবে কথাবার্তা বইলা, তো ওর সাথে তো আমার প্রথম হয় নাই, ওর আগেও তো হয়েছে। এই কথা শোনার পরে মনে হইলো আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে, অথচ আমি এসব কিছুই না। তো এই বিচার শোনার পরে আমার শ্বশুর এভাবে যে বলতে পারলো বা এরকমটা করব, আর আমার শ্বশুরের কথা আমার হাজবেন্ড বিশ্বাস করলো। তো মাতবররা আর দ্বিতীয়বার কথা বললো না, আমার হাজবেন্ডের উপরে বিচার চাইরা দিছে যে তোমার বউ, বিচার তোমার উপরে, বাবাও তোমার, বউ তোমার, বউ তোমার, বিচারও তোমার, তো আমরা কি করতে পারি? তো এই সালিশে তুমি বউ রাখতে রাখতেও পারো, না রাখলে না রাখতে পারো। তখন সব দোষ আমার গায়ে এসে পড়লো। তো আমি আমার রুমে চলে যাই, আর শ্বশুর বাজারের দিকে চলে যাই। আমি আমার রুমে গিয়ে ব্যাগপত্র গুছাই, যে আমি এখানে আর থাকবোই না, যে জায়গায় আমার কথার মূল্য নাই। আসলেও একটা মেয়ের কথা তার বাবা মা, তার পরিবার ছাড়া কেউ বুঝতে চায় না, যা আমি বাস্তবে নিজে প্রমাণ। যে বাবা মা, আত্মীয় স্বজন যারা নিজের, তারাই বুঝতে চায়। যেমন উনি ওনার বাবাটা বুঝলো, ওনার বাবা এত অন্যায় করার পরেও তার কাছে হাজি, আর আমি বাজি হয়ে গেলাম। কিন্তু আমি এসবের আগেও না পিছনেও না, আমার সাথে যা হয়েছে সব জোর জবরদস্তিতে, জোর করে হয়েছে। তো আমি যখন ব্যাগ গুছাই, তখন আমার হাজবেন্ড বলে, ব্যাগ গুছাইতেছিস কেন? তো আমি বললাম, আমি আর এই বাড়িতে থাকবো না, যে জায়গায় আমার কথা কোনো মূল্যই নাই, আমি এখানে আর থাকবো না, আপনার সাথে সংসার করবো না, এ বাড়িতেই থাকবো না। তখন বলে, যা বেগা তো যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখ আমি দর্শন করতে চাই না। তো এইসব কথা, এক কথা দুই কথা, আমার গায়ে হাতও তুলে, তারপরে আমি ওখান থেকে চলে যাই। তো আমি ওনার সাথে আর সংসার করি না। আমি আগে টেলারি কাজ করতাম বাড়িতে, আমি আরো সংসার করতেছি না। আমার এই টেলারি কাজ দিয়ে আমি এখন আমার জীবন চালাইতেছি। এক কথায় বলবো যে ছেলেদের উদ্দেশ্যে, বিয়ে করে বাড়িতে একা বউ রাইখা বিদেশ যাবেন না। বিশেষ করে শ্বশুর শাশুড়ি পর তো পরই, পর যে আপন হয় না, এটা আমি বাস্তব প্রমাণ। আর বিশেষ করে পুরুষ মানুষ, শ্বশুরও তো পুরুষই না। আমি তো তার নিজের মেয়ে না, যদি নিজের মেয়ে মনে করতো, একটু মনে করতো, তাহলে আমার সাথে এটা করতো না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সব ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এভাবে যেন কোন পরিবার মানে বিয়ে করে কোনো হাজবেন্ড যেন বাহিরে না যায়, বিশেষ করে শ্বশুর বা বাসুর কারো কাছে যেন পালাইয়া না যায়। অর্থ ইনকাম করতে চাও, বিয়ে করার আগে করো, বিয়ের পরে বউ রাইখা বিদেশ যাওয়া এটা ঠিক না।